জীবন ম্যানশন আজকে নতুন রূপে সাজানো হয়েছে, কারণ আজ প্রায় 4 বছর পর জীবন ম্যানশনের একমাত্র ছেলে জীবন জঙ্কুক বাড়িতে ফিরেছে। সে উপলক্ষে নামজুন বিশাল বড় এক পার্টির আয়োজন করেছে। পার্টিতে নামজুনের বন্ধু থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান, ক্লায়েন্ট সবাইকে ইনভাইট করা হয়েছে। আরে জিহব ভাই, এমন করলে হয় বলুন তো? আপনি বাড়ির মানুষ, আপনি যদি এত দেরি করে আসেন তাহলে কি হয়? আর আপনার এতক্ষণে আসার সময় হলো? আরে ভাবি প্লিজ রাগ করবেন না, আসলে একটু দেরি হয়ে গেল, আসলে কাজ পড়ে গেছিল না তাই। আর ভাবি, এই যে আমার একমাত্র মেয়ে কিম তেয়ং। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাহ জিহব ভাই, আপনার মেয়ে তো দেখি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। শেষবার যখন দেখেছিলাম তখন এইটুকু ছিল। আরে ভাবি, মেয়েরা তাড়াতাড়ি বড় হয়। কিরে, তোর এতক্ষণ আসার সময় হলো? নামজুন জিহবকে আরো কিছু বলতে চাইছিল, কিন্তু তেকে দেখে কথাগুলো গিলে ফেলে। জিহব, এটা তে না? বাহ, কত বড় হয়ে গেছে। থ্যাংক ইউ তে মা এখানে আসার জন্য। তা মা, এখন কিসে পড়ছো তুমি? জি আঙ্কেল, আমি ভার্সিটি 3rd ইয়ার। বাহ, খুব ভালো। সব কথা কি এখানেই বলে ফেলবে নাকি? জিহব ভাই চলুন তো ভিতরে চলুন, জাঙ্কুকের সাথে দেখা করবেন। তারপর সকলেই একসঙ্গে ভিতরে প্রবেশ করে। জাঙ্কুক, ডাক্তার বাবা চিনতে পারিস কিনা? সেই যে তোর জিহব আঙ্কেল, তোর বাবার ভালো বন্ধু। কি বলছো মা? আমি চিনব না কেন? ছোটবেলায় তো ওনাকে কত দেখেছি। কেমন আছেন আঙ্কেল? এই তো বাবা, ভালো আছি। আর এই হচ্ছে আমার মেয়ে তে। জিহবের কথা শুনে জাঙ্কুক এক নজর তের দিকে তাকায়। হ্যালো তে। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। সকালবেলা নামজুন নিচে এসে দেখে জিন ব্রেকফাস্ট সাজাচ্ছে। নামজুন গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। জাঙ্কুক কি এখনো ঘুমাচ্ছে নাকি? আমি ডাকিনি, ঘুমাক একটু। আমার ছেলেটা যতদিন আছে ততদিন তুমি ওকে কোনো কাজের চাপ দিবে না, বুঝছো? সে না হয় ঠিক আছে, কিন্তু একটা কথা ভাবছিলাম। কি কথা? জাঙ্কুকের বিয়ের কথা। বাহ, সেটা ভালোই ভেবেছো। তা মেয়ে কি দেখে রেখেছো নাকি? না, মেয়ে তো এখনো দেখিনি। আগে তো তোমার ছেলেকে জিজ্ঞাসা করতে হবে, তাই না? তারপর তো মেয়ে দেখবো। আর তোমার যা ছেলে আর যেই মেজাজ, কোনো মেয়েকে বিয়ে করবে বলে তো মনে হয় না। এভাবে বলছো কেন? শুনো আমি কি বলি। জিহব ভাইয়ের মেয়ে তে আছে না, ওকে যদি আমাদের জাঙ্কুকের বউ বানায় তাহলে কেমন হয়? ভালো হয় না? তে? হ্যাঁ, খারাপ কি শুনি? মেয়েটা কত সুন্দরী, নম্র, ভদ্র, শিক্ষিত। আমাদের জাঙ্কুকের সাথে কিন্তু ভালো মানাবে। বলছো যখন, আমি না হয় একবার জিওপের সঙ্গে কথা বলে দেখবো। আচ্ছা, তাহলে আমি এখন উঠি। নামজুন জিনের থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কি রে, হঠাৎ দেখা করতে বললি? কিছু কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু রে বন্ধু। এখন ভালো করে আমার কথা শোন। আমি তোকে একটা প্রস্তাব দিচ্ছি, তুই ভেবে দেখ তুই রাজি হবি কিনা। কিসের প্রস্তাব? তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই, তোর কি এতে কোনো আপত্তি আছে? এই কথা শুনে জিহবের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জিহব নামজুনের হাত ধরে বলে, রাজি মানে 100% রাজি। আই কোলাকুলি করি, বন্ধু থেকে বিয়াই হচ্ছি শালা। কিন্তু তোর মতামতটা? আরে তুই সেসব নিয়ে ভাবিস না, আমার মেয়ে আমার সিদ্ধান্তে কখনোই দ্বিমত করবে না। তুই কিন্তু জাঙ্কুককে বলে দিস। হ্যাঁ হ্যাঁ, জাঙ্কুকও রাজি। জিহব সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরেই থেকে ডাকতে থাকে। তে তে মা আমার, কোথায় তুই? বাবার ডাকেতে দৌড়ে নিচে নামে। কি হয়েছে বাবা, এভাবে ডাকছো কেন? জিহব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজকে তোর জীবনের একটা বড় সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি মা। আশা করি এতে তোর কোনো আপত্তি নেই। কি সিদ্ধান্ত বাবা? তোর বিয়ে ঠিক করে ফেলেছি। নামজনের ছেলে জাঙ্কুক আছে না, ওর সঙ্গে। এই কথা শুনে তে মাথা নিচু করে ফেলে। আমি কি কোনো ভুল কাজ করেছি তে মা? তে জিহবকে জড়িয়ে ধরে বলে, আমার বাবা কখনো ভুল কাজ করতেই পারে না। আমি জাঙ্কুককে বিয়ে করতে রাজি বাবা, আমার কোনো আপত্তি নেই। জিহব মেয়ের কপালে চুমু খেয়ে বলে, আমি জানতাম আমার মেয়ে ঠিক রাজি হবে। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারি বাবা, তুমি যা বলবে আমি সব করব। তুমি কি পাগল হয়ে গেছো মা? বিয়ে আর আমি? ও কাম অন মা, এইসব বিয়ে ভালোবাসা এগুলোর প্রতি আমার কোনো বিশ্বাস নেই। শুধু শুধু টাইম ওয়েস্ট। প্লিজ মা, আমাকে এসব বিয়ে টিয়েতে জোর করো না। দেখ বাবা, মেয়েটা খুবই ভালো। আর তুই তো পার্টিতে দেখেছিস মেয়েটাকে, তোর জিও আঙ্কেলের মেয়ে তে। দেখেছি তো, কি হয়েছে? দেখলেই কি বিয়ে করতে হবে নাকি?
কি হচ্ছে এখানে? নামজনকে দেখে জিন নামজনের বাহু ধরে বলে, ওগো দেখো না, তোমার ছেলেটাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না মানে? এর মধ্যে কি কমাচ্ছে শুনি? তোমার ছেলেকে বলে দাও ওকে রাজি হতেই হবে। বাবা প্লিজ, আমাকে জোর করো না, আমি এসব বিয়ে ঠিয়ে করতে চাই না। বিয়ে তো তোমায় করতেই হবে জাংকুক। আমি জেহবকে অলরেডি কথা দিয়ে ফেলেছি, তোমার বিয়ে হলে তের সাথেই হবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। কথাটা বলেই নামজন সেখান থেকে চলে যায়, আর জংকুক তার বাবার মুখের উপর কিছুই বলতে পারে না। তারপর ধুমধাম করে তেকুকের বিয়ে হয়ে যায়। বিদায়ের সময় তে জেহবকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। জেহব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর তের হাতটা জাংকুকের হাতে দিয়ে বলে, জাংকুক বাবা, আমি আমার মেয়েটাকে অনেক কষ্টে বড় করেছি, তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না, ওকে ভালো রেখো। জাংকুক কিছুই বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বাসুর ঘরে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে তে, ভয়ে থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পর জাংকুক রুমে প্রবেশ করে। জাংকুককে দেখে তে বিছানা ছেড়ে নেমে জাংকুককে সালাম করতে গেলেই জাংকুক তার পা সরিয়ে নেয়। এ কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? না মানে বাসুর রাতে স্বামীকে সালাম করতে হয় তো, তাই আর কি। না, তার কোনো দরকার নাই। জাংকুক কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, দেখো তে, আজকে আমাদের বাসর রাত। জানি তোমার এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি, আমি এসব বিয়ে ঠিয়েতে একদম বিশ্বাস করি না। তাই তুমি আমার থেকে শুধু শুধু কোনো কিছু আশা করো না। তুমি শুধু আমার রেসপন্সিবিলিটি, এর থেকে বেশি কিছুই না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কখনোই স্ত্রীর অধিকার আপনার কাছ থেকে চাইবো না। চার দেওয়ালের বাইরে সবাই জানবে আমরা হ্যাপি কাপল, কিন্তু আসল সত্যিটা আমাদের মধ্যে লুকানো থাকবে। থ্যাঙ্কস তে আমাকে বোঝার জন্য। বলেই জাংকুক বিছানায় উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে। তে একটা দীর্ঘশ্বাস ফেলে জাংকুকের পাশে শুয়ে পড়ে। আমাকে সুখে থাকতেই হবে, কারোর জন্য না হোক, আমার বাবার জন্য আমাকে সুখে থাকতেই হবে। আর এই নাটক চালু রাখতে হবে যাতে আমার বাবা ভালো থাকে। তে তার চোখের কোণে জমে থাকা পানিটা মুছে ফেলে আর চোখ বন্ধ করে ফেলে। চোখে মুখে পানির ছিটা পড়তেই জাংকুক পিটপিট করে তার চোখ খোলে। আবছা চোখের সামনে এক রমণীকে দেখে জাংকুক এবার চোখ কচলে ভালোভাবে তাকায়। তে একটা গাঢ় নীল রঙের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে তার ভেজা চুল মুছছে। জাংকুক অপলক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। তখনই তের নজর জাংকুকের ওপর পড়ে। তে জাংকুকের দিকে এগিয়ে এসে বলে, ও আপনি উঠে পড়েছেন? আচ্ছা তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি নিচে গেলাম। কথাটা বলেই তে জাংকুককে আর কিছু বলতে না দিয়ে নিচে চলে যায়। সকালে সবাই একসঙ্গে বসে ব্রেকফাস্ট করছে। নামজুন খেতে খেতে জাংকুককে উদ্দেশ্য করে বলে, তুমি সিঙ্গাপুর যাচ্ছ কবে? এই তো বাবা, আর 2 দিন পর। জলদি যেতে হবে, ওখানে বিজনেসও তো দেখতে হবে। বুঝলাম। তা বৌমাকে নিয়ে যাচ্ছ তো? তে কিন্তু এখন তোমার সাথেই থাকবে। বিয়ে যখন করেছো তখন দায়িত্ব তো আর এড়িয়ে যেতে পারো না। জাংকুক এক পলক তের দিকে তাকিয়ে বলে, তে যেতে চাইলে যাবে, আমার কোনো সমস্যা নাই। দুদিন পরেই তেকুক সিঙ্গাপুরে চলে যায়। তাদের ওইখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যায়। দুজনেই কোনো মতে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সকালবেলাতে তাড়াহুড়ো করে রান্না করছে। তে জানে জাংকুক যতই টায়ার্ড থাকুক অফিসে সে যাবেই, তাই যত দ্রুত সম্ভব তে রান্না করছে। জাংকুক রেডি হয়ে নিচে নেমে দেখে তে টেবিলে খাবার সাজাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। জাংকুক চেয়ারে বসে এক পলক খাবারের দিকে তাকিয়ে বলে, এত খাবার কি তুমি রান্না করেছো? হ্যাঁ, বাড়িতে তো বাবার জন্য আমি রান্না করতাম। জাংকুক আর কিছু না বলে চুপচাপ খেতে থাকে। তখনই জাংকুকের নজর তের হাতে পড়ে। তোমার হাতে কি হয়েছে? তে এক পলক হাতের দিকে তাকিয়ে বলে, ও কিছু না, তেমন কিছুই না, আসলে রান্না করতে গিয়ে একটু পুড়ে গেছে। মলম লাগিয়েছিলে? আরে মলম লাগানোর দরকার নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। জাংকুক কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর হাতে একটা মলম নিয়ে তের হাত ধরে পুরো জায়গায় লাগিয়ে দিতে থাকে। আরে
কি করছেন দেখি, বললাম তো এসবের কোনো দরকার নেই, তারপরে শুধু শুধু। দেখো তে, তুমি আমার রেসপন্সিবিলিটি, তাই তোমার কিছু হলে তার দায়ভার আমাকেই নিতে হবে, তাই আমি যা করছি আমাকে তা করতে দাও। তারপর জাংকুক তের হাতে মলম লাগিয়ে দিয়ে চুপচাপ অফিসে চলে যায়। ও, এইসব আপনি আমার দায়িত্ববোধ থেকে করছেন, আর আমি ভেবেছি হয়তো আমার জন্য একটু হলেও আপনার মনে অনুভূতি তৈরি হয়েছে, কিন্তু আমি তো বলছিলাম আপনি তো আমাকে ভালোই বাসেন না, শুধু নিজের দায়িত্বের জন্য এসব করছেন। আমার লাগবে না ওরকম যত্নের। হ্যালো তে। হ্যাঁ বলুন, আপনি এই সময় কল করলেন যে, কিছু কি হয়েছে? হ্যাঁ শোনো, সন্ধ্যায় তৈরি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে? আজ আমার এক বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি, সেখানে তোমার আর আমার দাওয়াত আছে। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। সন্ধ্যায় জাংকুক বাড়ি ফিরে দেখে তে এখনো তৈরি হয়নি। এটা দেখে জাংকুকের মেজাজ বিগড়ে যায়। তোমাকে আমি কখন বলেছিলাম তৈরি হয়ে থাকতে, আর এখনো তুমি শাড়ি পরোনি। আসলে কি বলুন তো, হাতের পুরো অংশটা খুব জ্বালা করছে, তাই শাড়ি পরতে পারছি না। এক কাজ করুন, আপনি একাই চলে যান। হোয়াট ডু ইউ মিন বাই আমি একা চলে যাব? সবাই জানে আমি বিয়ে করেছি, আমার বন্ধুরা তোমাকে দেখতে চায়, তোমাকে যেতেই হবে। যাও, শাড়ি পরতে হবে না, অন্য কোনো ড্রেস পরে আসো। অন্য কোনো ড্রেস? অন্য কোনো ড্রেস বলতে ওয়েস্টার্ন ড্রেস পরবো নাকি আমি? না থাক, শাড়ি পরো, ওয়েস্টার্ন ড্রেস পরার কোনো একদম দরকার নেই। এসব পরে অন্য কেউ তোমাকে দেখুক আমি সেটা চাই না। যাও, শাড়ি নিয়ে এসো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তে জাংকুকের মেজাজ দেখে কথা বলার সাহস পেল না, চুপচাপ রুমে গিয়ে পরে একটা শাড়ি জড়িয়ে কোনো মতে পেঁচিয়ে জাংকুকের সামনে আসে। তারপর জাংকুকের সামনে এসে দাঁড়ায়। জাংকুক তের কথা মতো শাড়ি পরিয়ে দিতে থাকে। জাংকুক তের আর পেট দেখে কয়েকবার শুকনো ঢেক গেলে শাড়ি পরানোই মনোযোগ দেয়। ভালোভাবে শাড়ি পরিয়ে দিয়ে জাংকুক তেকে ভালোভাবে দেখতে থাকে। তে, আরো কয়টা সেফটি পিন দাও তো। আর কোথায় লাগাবেন, শাড়ি তো পরানোই হয়ে গেছে। না, এখনো বাকি আছে। এই যে তোমার পেট আর কোমরের কিছু একটা অংশ দেখা যাচ্ছে, এসব যাতে অন্য কেউ না দেখে। যাও, সেফটি পিন নিয়ে আসো। যখন আমাকে নিয়ে কোনো অনুভূতি নেই আপনার, তাহলে এতটা পজিটিভ কেন হচ্ছেন? জাংকুক থেকে শাড়ি পরানো কমপ্লিট করেই তারপর তাদের গন্তব্যে রওনা হয়। সবাই তাদের জন্যই অপেক্ষা করছিল। জাংকুককে দেখে সুগা এগিয়ে আসে। বাবা, এতক্ষণে আসার সময় হলো নিউ ম্যারিড কাপলের। বাজে কথা বলা বন্ধ কর। সুগা আর কিছু বলার আগেই জিমিন এগিয়ে আসে। আরে ভাইয়া, আপনাদের এতক্ষণে আসার সময় হলো? আমরা সবাই কখন থেকে আপনার বউকে দেখার জন্য বসে আছি। জাংকুক মৃদু হেসে বলে, সরি ভাবি, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, এখন ভাবির সাথে আমাদের পরিচয় করিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই ভাবি, ও হচ্ছে জিয়ন তেয়ং, হরপে তে, আমার বউ। আর তে, উনি হচ্ছে জিমিন, মানে জিমিন ভাবি, আমার বন্ধু সুগা ওর বউ। আজ ওদের বিয়ের 2 বছর পূর্ণ হয়েছে। তে জিমিনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, কংগ্রাচুলেশন ভাবি। তোমাকেও কংগ্রাচুলেশন। তারপর সবাই একসঙ্গে পার্টি এনজয় করতে থাকে। জাংকুক থেকে নজরে নজরে রেখেছে। আরে ভাই, এবারে বউকে দেখার মানে কি বলতো? তোর বউকে তো আর কেউ নিয়ে যাচ্ছে না। তোর খালি বাজে কথা, তুই এখানে কাউকেই চিনে না, তাই দেখছিলাম ওর কোনো সমস্যা হচ্ছে কিনা। তে, তোমার হাতে কি হয়েছে? ও তেমন কিছু না, আসলে রান্না করতে গিয়ে একটু পড়ে গেছে। বাহ, ভাইয়াকে তুমি রান্না করে খাওয়াও, আর আমাকে দেখো, আমি রান্নার রটাও জানি না। এভাবেই অনেক সময় চলে যায়। জাংকুকরা বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। তে ততক্ষণে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। জাংকুক ঘুমন্ত দেখে আর জাগালো না, কোলে করে বাড়ি ঢুকে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। তেকে বিছানায় শুইয়ে দিয়ে সরে আসতে নিলেই তে জাংকুকের শার্ট খামচে ধরে, আর টান মারতেই জাংকুক তের উপর পড়ে যায়। তে গভীর ঘুমে আচ্ছন্ন, জাংকুক তের মুখের দিকে তাকিয়ে আছে, আর একটু হলেই তেকুকের ঠোঁট একে অপরের সাথে স্পর্শ হবে। তে জাংকুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আর ঘুমের ঘোরে কি যেন বিড়বিড় করতে থাকে। জাংকুক তের কথাগুলো বোঝার চেষ্টা করছে। তে ঠোঁটের কাছে কান পাততেই তে ঠোঁট জাংকুকের কান স্পর্শ করে। জাংকুকের হার্টবিট যেন এক মুহূর্তের জন্য থমকে যায়।
এই মেয়ে তো আমায় পাগল করে দেবে। প্লিজ তে, আমাকে ছাড়ো, এমন করো না, আমি নিজের কন্ট্রোল হারাচ্ছি। জাঙ্কুক থেকে নিজের থেকে ছাড়াতে ব্যর্থ হয়ে একসময় ক্লান্ত হয়ে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে তের ঘুম ভাঙতেই জাঙ্কুককে নিজের এতটা কাছে দেখে তে অবাক হয়, কিন্তু ঘড়ির দিকে নজর পড়তেই তের চক্ষু ছানা ভরা। কি এত দেরি হয়ে গেছে, উনি তো একটু পরেই চলে যাবে। না, তাড়াতাড়ি রান্না করতে হবে। তে তাড়াতাড়ি করে উঠতে নিলেই জাঙ্কুক থেকে আরো শক্ত করে চেপে ধরে। এতে তে একটু লজ্জা পায়। উফ, ইনি কি করছেন? এমন ভাবে কেউ ধরে? আমি এখন কি করব? তে অনেক কষ্ট করে নিচে নেমে আসে আর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক রেডি হয়ে নিচে এসে দেখে তে তার জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক তের দিকে তাকাতেই কালকে রাতের কথা মনে পড়ে যায়। ও গড, এই মেয়েকে দেখলে কেউ বলবে এই মেয়ের শরীরে এতটা শক্তি? কালকে রাতে কিভাবে আমাকে জড়িয়ে ধরেছিল। তাড়াতাড়ি আসুন, অফিসে দেরি হয়ে যাচ্ছে না আপনার? জাঙ্কুক তের কথায় চেয়ার টেনে বসে পড়ে আর খেতে থাকে। তে সোফায় বসে আছে, তখনই কলিং বেল বেজে ওঠে। কি এখন কে এলো? উনি তো এখন আসেন না। তে দরজা খুলে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। তে লোকটার মুখ দেখতে পাচ্ছে না, কারণ লোকটির মুখের সামনে তার ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। কি আপনি কে? সারপ্রাইজ! ভাইয়া, তুমি তুমি আজ সিঙ্গাপুরে? মানে কিভাবে সম্ভব? সব কথা কি এখানেই বলবো নাকি? আমাকে ভিতরে আসতে দিবি না? আরে আমিও না, আসো আসো, ভিতরে আসো। তে বুগমকে নিয়ে সোফায় বসে পড়ে, তারপর বলে, এবার বলো তো তুমি হঠাৎ সিঙ্গাপুরে? আরে বিজনেসের কাজে এসেছিলাম, ভাবলাম তুই তো এখানেই আছিস, তাই ফুপার থেকে অ্যাড্রেস দিয়ে চলে এলাম। ভালোই করেছো এসেছো। জাঙ্কুক কোথায়? জাঙ্কুক বাসায় নাই, কখন আসবে? উনি আসতে আরো ঘন্টাখানেক দেরি হবে। তুমি বসো, আমি কিছু বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তারপর একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দেবো। তারপর তে রান্নাঘরে গিয়ে কিছু হালকা নাস্তা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। দুই ভাই বোন অনেকটা সময় একসাথে বসে গল্প করে। তারপর কিছুক্ষণ পরেই জাঙ্কুক বাড়ি ফেরে আর বুগমকে দেখে ব্রু কুচকে তের দিকে তাকায়। শুনুন না, ও হচ্ছে বুগম, আমার মামাতো ভাই। আমাদের বিয়েতে এসেছিল তো, আপনার বোধহয় মনে নেই। ও আচ্ছা। তারপর জাঙ্কুক বুগমের সাথে কুশল বিনিময় করে ওপরে ফ্রেশ হতে চলে যায়। তাহলে তে আমি আজকে আসি? কি বলছো ভাইয়া? তোমাকে আমি ছাড়ছি না, এখন থেকে যাও। এখন না রিতে, অনেক কাজ আছে, আমাকে আজ যেতে হবে। আর তাছাড়া আমি এক সপ্তাহ এখানে আছি, এর মধ্যে সময় পেলে চলে আসবো। ওকে, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তারপর বুগম তের থেকে বিদায় নিয়ে চলে যায়। বুগম চলে যেতেই তে উপরে চলে যায়। তোমার ভাই চলে গেছে? হ্যাঁ, এইমাত্রই গেল। আচ্ছা ঠিক আছে, খাবার বারো, আমি আসছি। আসলে কি বলুন তো জাঙ্কুক, বুগমের সাথে কথা বলায় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি খাবার রান্না করতে ভুলে গেছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই রান্না করছি। বলেই তে তাড়াতাড়ি করে নিচে চলে যায়। জাঙ্কুক তের যাওয়ার পানে তাকিয়ে কটমট কণ্ঠে বলে, তে, এই প্রথমবার তুমি আমার কোনো কিছু ভুলে গেলে, তাও কিনা তোমার এই ভাইয়ার জন্য। দুটোকে একসাথে দেখেই আমার রাগ হচ্ছিল, বিরক্তিকর। আজ অফিস ছুটি, জাঙ্কুক তাই বাড়িতেই আছে। আজ সকাল থেকেই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই তে জাঙ্কুকের কাছে এসে বায়না করছে বৃষ্টিতে ভেজার জন্য। চলুন না একটু বৃষ্টিতে ভিজে আসি, অমন করেন কেন? তে, আমি বারণ করেছি না, এসব বৃষ্টিতে ভেজার কোনো দরকার নেই। এ সময় বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। কিছু হবে না, প্লিজ চলুন না। তে জাঙ্কুকের টি শার্ট ধরে টানতে থাকে। জাঙ্কুক এক প্রকার বাধ্য হয়ে তের কথায় রাজি হয়। তারপর তারা দুজন ছাদে চলে যায়। তে ছাদে উঠে মনের সুখে বৃষ্টিতে ভিজতে থাকে। ভেজার কারণে তের শরীরের প্রতিটা ভাঁজ জাঙ্কুকের সামনে দৃশ্যমান। জাঙ্কুক অবলা দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। প্রণয়নের ছোঁয়ায় আঁকি তোমার নাম হৃদয়ের ক্যানভাসে। সময় থমকে যায় যখন থাকো তুমি আমার পাশে। তে জাঙ্কুককে হাত দিয়ে ইশারা করে তার কাছে আসার জন্য। জাঙ্কুক দৃঢ় পায়ে তের দিকে এগিয়ে যায়। তে, অনেক হয়েছে, এবার নিচে চলো। না, আরেকটু থাকি না প্লিজ।
বললাম না অনেক হয়েছে, এবার নিচে চলো। জাংকুক থেকে টেনে নিচে নিয়ে আসে। সেদিন বিকালে তের প্রচুর পরিমাণে জ্বর আসে, আর সাথে সর্দি কাশি তো আছেই। তের অবস্থা খারাপ দেখে জাংকুক তাড়াতাড়ি করে ডক্টরকে কল করে। ডক্টর এসে তাকে চেক করে কিছু মেডিসিন দিয়ে চলে যায়, আর জাংকুককে তের শরীরটা ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে বলে। ডক্টর চলে গেলে জাংকুক তের কাছে যায়, তারপর একটা তোয়ালে ভিজিয়ে এনে তের সারা মুখ হাত পা মুছতে থাকে। এরপর জাংকুক তের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে একটা ঢোক দিলে তের উপর থেকে শাড়ির আঁচলটা সরায়। তারপর তের গলা পেট মুছতে থাকে। তের শরীর ভালোভাবে মুছে দিয়ে তারপর গিয়ে তের পাশে শুয়ে পড়ে। তে শীতে থরথর করে কাঁপছে। জাংকুক থেকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তে জাংকুকের সাথে লেপতে থাকে। জাংকুক একটা দীর্ঘ শ্বাস ফেলে শক্ত করে থেকে জাপটে ধরে আর বলে, শাস্তি দিবে না তুমি আমায়? দূরে থাকতে চেয়েও থাকতে পারছি না, আমি নিজের হুঁশ হারিয়ে ফেলছি। তে তুমি আমাকে সহ্য করতে পারবে তো সোনা? কথাটি বলে জাংকুক তের মুখের দিকে তাকায়। তের ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। জাংকুক ধীরে ধীরে তের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে এগিয়ে যায়। তারপর তের হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে আর ঠোঁটের ঠোঁট মিশিয়ে দেয়। জ্বরের ঘরে তে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। জাংকুক পাগলের মতো তের ঠোঁটে চুমু খাচ্ছে। রাত 8টার দিকে তের জ্বর কিছুটা কমে যায়। জাংকুক নিচে এসে তের জন্য স্যুপ রান্না করে নিয়ে যায়। তারপর থেকে উঠে বসিয়ে স্যুপটা খাইয়ে দিতে থাকে। আমি খাবো না, ভালো লাগছে না আমার। তে চুপচাপ খেয়ে নাও, পরে মেডিসিনও খেতে হবে তোমায়। এটা খুবই বাজে খেতে, দূর। সত্যি বলছি আমি আর খেতে পারছি না জাংকুক। তের বারণ করা সত্ত্বেও জাংকুক জোর করে পুরোটা স্যুপ খাইয়ে দেয় তেকে। আপনি কিছু খেয়েছেন? নুডলস খেয়েছি। সে কি, নুডলস খেলে কি পেট ভরবে আপনার? সব দোষ আমার। আমি যদি জ্বরটা না বাঁধাতাম তাহলে হয়তো আপনাকে না খেয়ে থাকতে হতো না। জাংকুক সরি। জাংকুক তের গালে হাত বুলিয়ে দিয়ে বলে, আগে সুস্থ হয়ে নাও, তখন নয় আমাকে মন ভরে রেঁধে খাইও। তে জাংকুকের কথায় মলিন হাসে। রাতে তে জাংকুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তের দিকে তাকিয়ে আছে। তের জ্বরটা এখন অনেকটাই কমে গেছে। জাংকুক তের কপালে একটা চুমু দিয়ে বলে, তোমার প্রেমে পড়ে গেছি তে। হ্যাঁ তে, সত্যি বলছি, একটু মিথ্যা বলছি না। একদিন তোমাকেই বলেছিলাম আমার থেকে কোনো এক্সপেকটেশন রাখবে না, কিন্তু বিশ্বাস করো আজ আমার যে তোমার কাছ থেকে অনেক কিছু চাইতে ইচ্ছা করছে। তোমাকে নিজে করে নিতে ইচ্ছা করছে, খুব গভীরভাবে চাইতে ইচ্ছা করছে তে। কেটে গেছে অনেকগুলো দিন। পেগুকের মধ্যে এখন একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। একে অপরের সাথে খুনসুটির দুষ্টুমির মধ্যে দিয়ে তাদের সংসার চলছে। তে আজ আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো কেমন? জাংকুক অফিসে চলে যায়। তেও বাড়ির কাজ করতে করতে সময় পার করে দেয়। রাত 12টা ছুঁই ছুঁই। জাংকুক বাড়ি ফিরে দেখে তে সোফায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এটা দেখে জাংকুকের মেজাজ বিগড়ে যায়। তে, এই তে, ওঠো। তে পিটপিট করে চোখ খুলে জাংকুককে দেখে আর তাড়াতাড়ি করে উঠে বসে। তারপর বলে, আপনি আপনি কখন এলেন? মাত্রই আসলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছিলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে? আসলে আমি ভেবেছিলাম আপনি আসলে তারপর একসাথে খাবো। আমার খিদে নাই, যাও তুমি গিয়ে খেয়ে নাও। প্লিজ এমন করবেন না, চলুন না একসাথে খাই। বললাম তো খাবো না। আমার ভীষণ খিদে পেয়েছে, প্লিজ না জাংকুক, চলুন না। আপনি না খেলে আমিও খাবো না। তুমি আসলে একটা জানি তো, ভালো মানুষ, তাই না? বলেই তে দাঁত বের করে হাসতে থাকে। জাংকুক না চাইতেও তার মুখে হাসি ফুটে ওঠে। জাংকুক বসে ল্যাপটপে কাজ করছে, তখনই তার ফোন বেজে ওঠে। জাংকুক ফোনটা রিসিভ করতে উপাস থেকে বুগম বলে ওঠে, হ্যালো জাংকুক, আমি বুগম বলছি। বলো। বলছিলাম কি তেকে একবার ফোনটা দেওয়া যাবে, ওর সঙ্গে একটু জরুরি কথা ছিল। জাংকুকের মেজাজ বিগড়ে যায়। বুগমের কথায় শক্ত কণ্ঠে বলে, তের সাথে যখন কথা বলবে
তাহলে তের ফোনে কল দিতে আমাকে কল দেওয়ার কি দরকার ছিল? ওকে কল দিয়েছিলাম তো, ওর ফোনটা সুইচ অফ। তাদের কথার মাঝেই তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তে জাঙ্কুককে ইশারায় জিজ্ঞাসা করে কার সঙ্গে কথা বলছে। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে তের দিকে ফোনটা এগিয়ে দেয়। হ্যালো হ্যালো তে, আমি বুগম বলছি। বুগমের নাম শুনে তের মুখে হাসি ফুটে ওঠে, যা জাঙ্কুকের নজর এড়ায় না। জাঙ্কুক তার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তে বুগমের সাথে কথা বলতে বলতে বারান্দায় চলে যায়। এদিকে জাঙ্কুক তার রাগে মাথা ফেটে যাচ্ছে। দুজনে মিলে এত কি কথা বলছে? জাঙ্কুক আর কিছু না ভেবে বারান্দায় চলে যায় আর তের হাত থেকে ফোনটা নিয়ে বুগমকে বলে, অনেক রাত হয়েছে বুগম, কালকে কথা বলো বলে ফোনটা কেটে দেয়। কি করলেন? এটা আমি কথা বলছিলাম তো। কিসের এত কথা? হ্যাঁ এমন করছেন কেন? সামান্য কথাই তো বলছিলাম। ব্যাপারটা তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। কেন কেন এত বড় ব্যাপার সেটা তো বলবেন, তাই না? আপনি কি চান না আমি বুগমের সঙ্গে কথা বলি? না, চাই না। কেন কেন চান না? এমনি চাই না। আর কখনো কথা বলবে না ওর সাথে, ঠিক আছে? আমার অসহ্য লাগে। না, যতক্ষণ না সঠিক কারণ বলছেন আপনি কেন চান না আমি বুগমের সাথে কথা বলি, ততক্ষণ আমি এখানেই থাকবো। তে জেদ করো না, রুমে চলো। না, আমি যাব না। জাঙ্কুক তের সাথে না পেরে রুমে চলে যায়। সব বলতে পারে, শুধু এটুকু বলতে পারে না। বললেই হতো তুমি বুগমের সাথে কথা বললে আমার জেলাস ফিল হয়। না, আপনি তো সেটা পারেন না বলতে। এত ইগো আপনার, সকল আপনার ইগো নিয়ে। যাবো না আমি রুমে। আজকেও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তে বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ছোঁয়া গায়ে মাখছে। আর এদিকে রুমের ভিতর জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছে, কিন্তু তের আসার কোনো নামই নেই। জাঙ্কুক এবার না পেরেই বারান্দায় চলে যায়। গিয়ে দেখে তে হাত বাড়িয়ে বৃষ্টির পানি ধরছে। বৃষ্টির পানির কারণে তের পুরো শরীর প্রায় ভিজে গেছে। তের সেদিকে কোনো হুঁশই নাই। এদিকে জাঙ্কুক তেকে এই অবস্থায় দেখে পিছন থেকে তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের শীতল হাতের স্পর্শে তে কেঁপে ওঠে। আপনি এখনো রুমে আসোনি কেন? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি জানো না, তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে আমার ঘুম আসে না। কি করছেন কি জাঙ্কুক? সোনা, কথা বলো না প্লিজ, আমাকে আমার কাজ করতে দাও। জাঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে তের গলায় পড়ে থাকা পানির বিন্দুগুলো ঠোঁট দিয়ে শুষে নিতে থাকে। তে জাঙ্কুকের স্পর্শে চোখ বন্ধ করে ফেলে আর শক্ত করে জাঙ্কুকের শার্ট খামচে ধরে। জাঙ্কুক, সোনা, এখানে তোমার অস্বস্তি হচ্ছে তাই না? আচ্ছা তাহলে বেডে চলো। তে লজ্জায় মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক তের কপালে চুমু দিয়ে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দেয় আর নিজে তের ওপর উঠে পড়ে। জাঙ্কুক, কি করবেন আপনি? আমার সাথে কি করতে চাইছেন? অনেক কিছু সোনা, যা তুমি কখনো কল্পনা করতে পারবে না। মানে? জাঙ্কুক তের কথার উত্তর না দিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়, জিভ দিয়ে হতে থাকে। জাঙ্কুক তের গলায় ঠোঁট ঘষতে ঘষতে বলে, ওই বুগমের সাথে এত কিসের কথা? বুগমের সাথে আর কথা বলবে না, ঠিক আছে? ওটাকে আমার জাস্ট সহ্য হয় না। আপনি কি জেলাস জাঙ্কুক? জাঙ্কুক তের গলা থেকে মুখ উঠিয়ে বলে, হ্যাঁ আমি অনেক জেলাস। আর কি শুনতে চাও তুমি? কেন? আপনি কেন জেলাস হন? ভালোবাসি তাই। হ্যাঁ, ভালোবাসেন? তাহলে বাসের রাতে বলা কথাগুলো ওইসব ভুলে যাও। সেসব কথা আর মনে রাখার দরকার নাই। আর আমাকে মন ভরে তোমায় ভালোবাসতে দাও। কথাটি বলেই তের ঠোঁটে জাঙ্কুক ঠোঁট মিশিয়ে দেয়। তের চোখ বন্ধ করে জাঙ্কুকের চুমু অনুভব করতে থাকে। অনেকক্ষণ পর জাঙ্কুক কিস ব্রেক করে বলে, এটা নিয়ে দ্বিতীয়বার তোমার ঠোঁটে চুমু খেলাম সোনা। আপনি সত্যি একটা অসভ্য লোক। আমার ঠোঁটে চুমু খেলেন আর আমি জানতেই পারলাম না। এখন জানলে তো তাহলেই হবে। তারপর জাঙ্কুক তের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে মধ্যখানে একটা চুমু দেয়, তারপর খুলে ফেলে। লজ্জায় তের গাল দুটো লাল হয়ে গেছে। জাঙ্কুক তের লাল হয়ে যাওয়া গালে চুমু খেয়ে
নরম অংশে মুখ ডুবিয়ে দেয়। তে বিছানার চাদর শক্ত করে খামচে ধরে। জাঙ্কুক তের আদর করছে আর হাত দিয়ে তে মুখ দিয়ে মিষ্টি মিষ্টি শব্দ বের করছে। জাঙ্কুক, কি করছেন? আমার কষ্ট হচ্ছে। সরি সোনা, আর কষ্ট হবে না। আর একটুখানা সহ্য করো, তোমার ভালো লাগবে। জাঙ্কুক, প্লিজ, আমার কেমন লাগছে? প্লিজ সোনা, আমাকে একটু সহ্য করো। আমি না তোমার হাজবেন্ড। জাঙ্কুক তের অনেকক্ষণ আদর করে উঠে বসে, তারপর নিজের গায়ের পোশাকটা খুলে ফেলে আর তের থেকে শাড়ির বাকি অংশটা খুলে ফেলে চুমু দিতে থাকে। হাত দিয়ে পুরো শরীরে টাচ করতে থাকে। তে উত্তেজনায় ছটফট করছে। জাঙ্কুক থেকে আজ আদরে আদরে ভরিয়ে দেয়। তের মধ্যে ইন করে অজানা ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুমু দিতে থাকে, হাত দিয়ে থাকে। তে জাঙ্কুকের চুল শক্ত করে জড়িয়ে ধরে আর নিজের বরের পাগলামির ভালোবাসা অনুভব করতে থাকে।